পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুল বেসিসে যে মডেল ক্যান্সার পেপার কোশ্চেন পেপারগুলো রয়েছে তার উত্তর করছিলাম। যে 11 নম্বর স্কুল পর্যন্ত হয়েছে, দেখো তোমাদের প্লেলিস্টে অ্যাড করা রয়েছে 11 নম্বর স্কুল পর্যন্ত। আজকে হবে 12 নম্বর স্কুল মিত্রা ইনস্টিটিউট। এর আগের ভিডিওগুলো প্রত্যেকটি প্লেলিস্টে আপলোড করা রয়েছে, তোমরা সবাই দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আর একটা প্লেলিস্টে জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স, সেকেন্ড সামেটিভের এমসিকিউ এবং এসকিউ আলোচনা করা রয়েছে, তোমরা দেখে নিও। যারা এখনও ভিডিওগুলো দেখোনি দেখে নিও। তার প্রথম কোশ্চেন গ্রুপের মিত্রা ইনস্টিটিউট মেন বলেছে 12 গ্রাম কার্বনের দহনের ফলে উৎপন্ন CO2 ওজন কত? 12 গ্রাম কার্বনের উৎপন্ন CO2 এর ওজন কত হবে? 44 গ্রাম। বলেছে প্রদত্ত কোন পদার্থের উষ্ণতা বাড়লেও রোধ কার্যত সমান থাকে? কোন পদার্থের উষ্ণতা বাড়লেও রোধ কার্যত সমান থাকে? উত্তর কী হবে? উত্তর হবে ইনভার। তারপরে বলেছে যে একটি 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত হবে? এটা অঙ্ক টাইপের অঙ্ক করে নিতে পারো। রোধ আর সমান কী হবে? আর সমান V²/P। তো V এর মান কত দেখে? 240 × 240 বাই P এর মান 60, 0044, তো 4 ছক 960, তো কত হলো? 960 ওহম। ওহমের সূত্রে ভিআই লেখচিত্রের প্রকৃতি কি? ভিআই লেখচিত্রের প্রকৃতি হয় সরল রৈখিক। কোন জলীয় দ্রবণের কোনটি জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য? মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লিষ্ট। তারপরে কি বলেছে যে 6 নম্বর অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? প্ল্যাটিনাম রেডিয়াম তারজালি। অ্যামালগামের একটি আবশ্যিক উপাদান হলো কি? আবশ্যিক উপাদান হচ্ছে মার্কারি বা পারদ। তারপরে গ্রুপ বি এর প্রথম প্রশ্ন বলছে একটি গ্যাসের আণবিক ওজন 16 হলে তার বাষ্প ঘনত্ব কত? আমরা জানি M = 2D, তো D সমান কত? 16/2 = 8। তো বলেছে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন কত? 44.8 লিটার। ওই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত হবে? বলছে বাষ্প ঘনত্ব যদি 7 হয়, কত? এটা 2/1 অর। বলেছে বাষ্প ঘনত্ব কত বলেছে? বাষ্প ঘনত্ব D সমান কত বলা আছে? D এর মান 7 দেওয়া আছে। তো আণবিক ভর M সমান কত হবে? 2D মানে 7 × 2 = 14। এটা কি আসলো? আণবিক ভর। তবে আণবিক ভর মানে কত? এটা 22 STPতে 22.4 লিটার। এর ভর কত হবে? এর ভর 14 গ্রাম। এবার কত? 44.8 লিটারের ভর কত হবে? 14 × 2 = 28 গ্রাম। উত্তর কী হবে? 28 গ্রাম। উত্তর হলো 28 গ্রাম। বলেছে কত? কোন ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক সর্বাধিক তাপ পরিবাহিত কার হয়? রূপা। আর তার থেকে তাপ পরিবাহিত বিষয়কের হীরক তো অধাতু। তো বলেছে কোনটি বিবৃতি সত্য মিথ্যা লেখো? বাল্যচক্রের ঘূর্ণন সমমুখী প্রবাহ বা ডিসিতে ঘটে। সত্য। তারপরে কোশ্চেন কি বলেছে গ্রুপ বি এর তারপরে প্রশ্ন। তারপর বলেছে একটি তরলের উদাহরণ দাও যা তাপের সুপরিবাহী। তো একটি তরলকে তাপের সুপরিবাহী তরল কি হবে? তরল হবে পারদ। তারপরে কি বলছে 3-পিন প্লাগের কোন পিনের মাধ্যমে আর্থের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়? 3-পিন প্লাগের মোটা পিন যেটি মোটা উপরের পিন। বলছে রোধের অনন্যকে কি বলে? রোধের অনন্যকে পরিবাহিতা বলে। পরিবাহিতা। তারপরে কি বলেছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইএস উপরে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এর তড়িৎদ্বারের ভরের পরিবর্তন কী হয়? ক্যাথোড ধীরে ধীরে মোটা হয়, অর্থাৎ ভর বৃদ্ধি পায়, ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। তো বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারের জারণ বিক্রিয়া ঘটে? কোন তড়িৎদ্বারের জারণ বিক্রিয়া ঘটে? অ্যানোডে জারণ ঘটে। অ্যানোড। বলছে একটি ধাতু উল্লেখ করো যেটি থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব। Fe আয়রন। লেড অ্যাসিডের দ্রবণের সিক্ত কক্ষক এস্টারের সংশ্লেষে কী বর্ণ হবে? কালো বর্ণের লেড সালফাইড তৈরি হবে, PbS।
বলছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে কী বলে? নাইট্রোডিম বলে, নাইট্রোলিম। এবার গেল গ্রুপ এ এবং গ্রুপ বি এর এমসিকিউসি প্রশ্ন। এবার ভিডিওটি পুরোটা দেখবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রত্যেকটি প্রশ্নের অঙ্ক সহ করানো হবে, তাই প্রত্যেকে বলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বলা হচ্ছে। তারপরে কোশ্চেন বলেছে অপশন গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি বলেছে, গ্রুপ সি এর প্রথম প্রশ্ন বলেছে কি যে ফিউজ দ্বারের দুটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ দ্বারের বৈশিষ্ট্য কী হবে? 3-এর 1। ফিউজ দ্বারের বৈশিষ্ট্য কি? 1 নম্বর, ফিউজ দ্বার টিন ও সীসার সংকর ধাতু। 2 নম্বর কী হবে? এর গলনাঙ্ক কম ও রোধাঙ্ক বেশি। এটি বর্তনীতে বা মেন লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তারপরে কি বলেছে? বাড়িতে পাখা টিভি প্রভৃতি তড়িৎ সমান্তরাল সমবায়ে যুক্ত রাখা হয় কেন? প্রভৃতি সমান্তরাল সমবায়ে যুক্ত রাখা হয় কারণ কি? মেন কারণ কি এদের? দেখে নাও, এটা একটা বড় কোশ্চেন। বলেছে গৃহস্থালির তড়িৎ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত রাখা হয় কারণ এক্ষেত্রে মূল তড়িৎ প্রবাহমাত্রা বিভিন্ন শাখায় বণ্টিত হয়ে যায় বলে কোনো একটি বা একাধিক বৈদ্যুতিক যন্ত্র কাজ না করলে বা বন্ধ থাকলে অন্যান্য শাখার তড়িৎ প্রবাহ বজায় থাকে, ফলে অন্যান্য যন্ত্রগুলি স্বাভাবিকভাবে ক্রিয়াশীল থাকে। 2. প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রের প্রান্তীয় বিভব প্রভেদ সরবরাহ লাইনের বিভব প্রভেদের সমান হওয়ায় যন্ত্রগুলি তাদের সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কার্যকর থাকে। 3. সমান্তরাল সমবায়ের প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রের জন্য পৃথক সুইচের ব্যবস্থা করা যায়, এর সাহায্যে প্রয়োজন মতো যে কোনো সুইচ অন অফ করা যায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ কম হয়, ফলে একই বিভব পার্থক্যের জন্য শ্রেণী সমবায়ের তুলনায় সমান্তরাল সমবায়ের তড়িৎ প্রবাহ বেশি মাত্রায় পাওয়া যায়। এই কারণে কি করা হয় না, গৃহস্থালির বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। তারপরে কোশ্চেন কি বলেছে যে 3-2 অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কি করে ইউরিয়া শিল্পোৎপাদন করানো যায়? সমীকরণ সহ লেখো। তো কী ব্যবহার করেছে? 3-2 অ্যামোনিয়া আর ইউরিয়া শিল্পোৎপাদন, ইউরিয়া শিল্পোৎপাদন, ইউরিয়া শিল্প উৎপাদন। ইউরিয়া শিল্পোৎপাদন ব্যবহার করা হয়, কাকে ব্যবহার করেছে? অ্যামোনিয়াকে ব্যবহার করতে বলছে। তো NH3 প্লাস CO2, NH3 এবং CO2কে উচ্চ চাপে, এই যে বিক্রিয়া ঘটানো হয়ে গেল, তো 175 ATM চাপে এবং 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল অ্যামোনিয়া এবং কার্বাইডের বিক্রিয়া ঘটিয়ে প্রথমে কী তৈরি করা হয়? অ্যামোনিয়াম কার্বামেট, NH2COO NH4। এটা কি? অ্যামোনিয়াম কার্বামেট। মানে কি বললো যে 175 ATM চাপে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটালে প্রথম ধাপে তৈরি হয় অ্যামোনিয়াম কার্বামেট। এই উৎপন্ন অ্যামোনিয়াম কার্বামেটের বিয়োজনের ফলে কি তৈরি হয়? পরে এটি বিয়োজিত হয়ে ইউরিয়া তৈরি করে। এটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে? NH2CONH2 যোগ H2O। এটা বিয়োজিত হয়ে কি তৈরি করে? ইউরিয়া তৈরি করে। তারপরে প্রশ্ন কি বলেছে? প্রতি ক্ষেত্রে গ্যাসের নাম লেখো। কোল্ড স্টোরেজে হিমায়িক্রো ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস, আর পরীক্ষাগারে ধাতব আয়নের শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় H2S গ্যাস। হিমাটাইট ও আয়রন পাইরাইডস উভয়ে আয়রন ঘটিত যৌগ হলেও হিমাটাইট আয়রনের আকরিক, কিন্তু আয়রন পাইরাইডস নয়। ব্যাখ্যা করো। হিমাটাইট এবং আয়রন পাইরাইডস উভয়ই কি আয়রন ঘটিত যৌগ, অর্থাৎ প্রকৃতিতে আয়রন হিসাবে দুটোকেই পাওয়া যায়। প্রকৃতি দুটোর ভিতরে কী পাওয়া যায়? আয়রন পাওয়া যায়, কিন্তু আমরা আয়রন পাইরাইডসকে আয়রনের আকরিক বলি না। কারণ কি?
আমরা কোন জিনিসটাকে আকরিক বলি, কোনটাকে খনিজ বলি? যার ভিতরে প্রচুর পরিমাণে ধাতু প্রাচুর্য পাওয়া যায় তাকে আমরা খনিজ বলি। কিন্তু যেখান থেকে যে খনিজ থেকে আমরা খুব সহজেই সুলভ মূল্যে অল্প ব্যয়ে উৎকৃষ্ট মানের ধাতু নির্গমন করতে পারি তাকে আমরা কি বলি? আকরিক বলি। তো আয়রন পাইরেটেস থেকে আমরা খুব সহজেই বা কম টাকা ব্যয় করে আমরা আয়রন পাই না, এখানে আমরা অত্যাধিক প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়, সেই জন্য আমরা আয়রন পাইরেটেসকে আমরা আকরিক বলি না। কিন্তু আমরা রেড হিমাটাইট থেকে খুব সহজে বা হিমাটাইট থেকে খুব সহজে আমরা আয়রন নিষ্কাশন করতে পারি, তাই হিমাটাইটকে আয়রনের একটি আকরিক। তবে যে সমুদ্রগামী জাহাজের তলদেশে দ্রুত মরচে পড়ে কেন? তো দ্রুত মরচে পড়া জানতে হলে প্রথমে জানতে হবে মরচে কী। তো মরচে কাকে বলে? মরচে হলো তিনের অর। মরচে কি? মরচে হলো এমন একটি লৌহ বা লোহজাত দ্রব্য আর্দ্রবায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে তারপরে কি লোহাকে যদি কোথায় লোহা বা লোহাজাত দ্রব্যকে যদি কোথায় রাখা যায়, খোলা বাতাসে রাখা হয়, তো তার উপরে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। কী বর্ণের? বাদামি বা লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। আস্তরণ পড়ে। এই আস্তরণ পরে একে কি বলা হয়? মরচে বলা হয়। যে লালচে বাদামি বর্ণের যে আস্তরণ পড়ে একে কি বলা হয়? মরচে বা মরিচুক বলা হয়। এই মরচে পড়াকে ত্বরান্বিত করে বা মরচে পড়াতে সহায়তা করে কারা? মরচে পড়াতে সহায়তা করে কোন কোন গ্যাস? মরচে পড়াতে অক্সিজেন, জলীয় বাষ্প, এরা মরচে পড়ার বিক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ মরচে পড়ে এদের উপস্থিতিতে মরচে পড়ে। এবার যদি আয়ন হিসাবে Cl- আয়ন, SO4 2- আয়ন থাকে, এরা মরচে পড়ার বিক্রিয়াকে ত্বরান্বিত করে, মরচে পড়ার হারকে বৃদ্ধি করে দেয়। যেহেতু সমুদ্রের জলে প্রচুর পরিমাণে Cl- আয়ন, SO4 2- আয়ন উপস্থিত থাকে, তাই সমুদ্রের জলে যে লোহার যে জাহাজগুলো চলাচল করে সেই জাহাজে মরচে পড়াকে এরা ত্বরান্বিত করে, প্রচুর পরিমাণে খুব দ্রুত মরচেকে পড়িয়ে দেয়, সেই জন্য লোহার জাহাজে দ্রুত মরচে পড়ে যায়। তারপরে গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি বলেছে? যে এসটিপিতে 44.8 ml CO2 পেতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? কার সাথে ক্যালসিয়াম কার্বনেট যদি 4-1 CaCO3 যদি আমরা উত্তপ্ত করি, কী উৎপন্ন হবে? Ca উৎপন্ন হবে আর CO2 উৎপন্ন হবে। এটা 1 মোল, এটা 1 মোল। তো এসটিপিতে এর আয়তন কত আসলো? 22.4 লিটার কিছু এসটিপিতে। আর এটার ওজন কত আসবে? 100 গ্রাম ক্যালকুলেশন করলে, কারণ কত? সি এর জন্য 40 যোগ 12 যোগ 16 গুণ 3 যোগ করলে কত হবে? 100 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি এসটিপিতে 22.4 লিটার CO2 পেতে CaCO3 দরকার কতটুকু দরকার? 100 গ্রাম। আর কি বলছে? এসটিপিতে 44, এটা লিটারে আছে, লিটারকে যদি আমরা এমএল করি কত হবে? 22,400 ml। 22,400 ml এর জন্য কতটুকু দরকার ছিল? 44 গ্রাম। এবার এটা কত লিখতে পারি? 22,400 ml। তবে কত বলেছে এবার? 44.8 ml CO2 পেতে CaCO3 দরকার 100 গুণ 44.8 বাই 22,400। দশমিক তুললে কত? 10, 3টে শূন্য, তো 2টো শূন্য 2টো শূন্য কাটলো, এটাকে কাটলে কত হবে? উপরে হবে 2, তো 2/10 মানে 0.2 গ্রাম। তো কতটুকু দরকার? ক্যালসিয়াম কার্বনেট দরকার, তো 0.2 গ্রাম CaCO3 দরকার। তারপরে 4-1 অথবা অর বলেছে যে 4.9 গ্রাম KCl3কে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার O2 উৎপন্ন হবে? 4.9 গ্রাম KCl3কে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার O2 উৎপন্ন হবে? তাই সমীকরণ কি? KCl3 উত্তপ্ত করে কি উৎপন্ন হবে? KCl3 তাপীয় বিজন উৎপন্ন হয় KCl, পটাশিয়াম ক্লোরাইড আর O2।
এর সমাধান করলে 2 2 3 সমাধান সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ কত লেখা যায়, এটা 2 মোল, এটা উৎপন্ন করে 3 মোল। এবার কি বলেছে, কত লিটার বলেছে এসটিপিতে, তবে এটা 3 মোল আয়তন 3 × 2 22.4 লিটার এসটিপি। এসটিপিতে এর আয়তন কত হলো 67.2 লিটার। কিসে আয়তন হলো এসটিপিতে 3 মোল অক্সিজেন আয়তন। তো 3 মোল অক্সিজেন পেতে হলে আমাকে কতটুকু লাগে, 2 মোল পটাশিয়াম ক্লোরাইড। 2 মোল পটাশিয়াম ক্লোরাইডের ওজন কত, 2 × পটাশিয়ামের ওজন 39, 35.5 সিএল এর ওজন, আর 16 × 3 অক্সিজেনের ওজন। তো কত হলো 2 × 122.5 মানে 245 গ্রাম। তবে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এসটিপিতে এ হচ্ছে অঙ্ক। যদি দেখতে না পাও একটু দেখে নাও, ওই কোনাগুলো বোধহয় ওঠেনি প্রথমে। তো এসটিপিতে 67.2 লিটার O2 পেতে KClO3 দরকার, কতটুকু দরকার, 245 গ্রাম। এসটিপিতে কতটুকু বলেছে, কত, সরি উল্ট লিখতে হবে, একটু ভুল হয়ে গেছে লেখাটা, ঘুরিয়ে লেখো, ঘুরিয়ে মানে 245 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায় 67.2 লিটার। 1 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায় 67.2 বাই 245 লিটার। তারপরে কত হবে না, 4.9 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায় 67.2 × 4.9 বাই 245। দশমিক করলে কত হবে 100, এটা কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে কত হবে, 5 × 5, 3 5 × 65, 2 4 5 20.5 ভাগ করলে 13.35 লিটার। এবার কি আসলো, অতএব 1.345 লিটার O2 পাওয়া যাবে। তারপরে কি বলেছে, 4-2 এ বলেছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। 4-2 প্রথম বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, বলেছে যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আর 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, বলেছে যে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। এছাড়া আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, বলেছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। তো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, বি, তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, ওটা করে সবাই শুনে নাও ভালো করে। বলেছে কোনো পদার্থের একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত একটি পাতের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতাবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয়
তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। কি বললো? কোনো পদার্থের একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতাবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। তারপরে 4-3 কি বলেছে? 4-3 একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। উষ্ণতা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর রোধাঙ্কের কি পরিবর্তন হয়? সংকট উষ্ণতা থেকে কম উষ্ণতায় অর্ধপরিবাহীর রোধাঙ্ক কত হয়? বলেছে একটি অর্ধপরিবাহীর উদাহরণ দিতে। 4-3 অর্ধপরিবাহীর উদাহরণ কি হবে? অর্ধপরিবাহীর উদাহরণ হবে জার্মেনিয়াম বা সিলিকন। জার্মেনিয়াম। আর কি হচ্ছে? উষ্ণতা বৃদ্ধিতে রোধের পরিবর্তন কেমন হয় বলেছে? সংকট উষ্ণতা থেকে কম উষ্ণতায় রোধাঙ্ক কত হয়? রোধাঙ্ক 0 হয়। 0 হয়। এবার উষ্ণতা পরিবাহীতে অর্ধপরিবাহী রোধাঙ্কের কি পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়। হয়ে গেল। তবে 4-4 বলছে একটি তড়িৎ কোষের ইএমএফ 6 ভোল্ট। 4 কি বলছে? একটি তড়িৎ কোষের ইএমএফ 6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম। তড়িৎ কোষটিকে 2 ওহম একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলো। 10 সেকেন্ড সময়ে রোধককে কত জুল তাপ উৎপন্ন হবে? তো কী কী দেওয়া আছে? 4 অঙ্ক, এইসব অঙ্ক করার নিয়ম কি? প্রথম হচ্ছে কী কী দেওয়া আছে? ইনফরমেশন রেখা। প্রথম আছে ধরি, তড়িৎচালক বল, তড়িৎচালক বলকে আমরা কী দিয়ে ধরি? ক্যাপিটাল ই সমান 6 ভোল্ট। তারপরে কি বলেছে? অভ্যন্তরীণ রোধ 1 ওহম। অভ্যন্তরীণ রোধ ছোট আর সমান 1 ওহম। তারপরে বলেছে এটাকে বাহ্যিক রোধ কতর সাথে? বাহ্যিক রোধ বড় আর সমান 2 ওহমের সাথে যুক্ত করা হয়েছে। দিয়ে বলেছে 10 সেকেন্ড সময়ে কত তাপ উৎপন্ন হবে? তো সময় কত দেওয়া আছে? সময় টি সমান 10 সেকেন্ড। তা কি জানতে চাইছে? উৎপন্ন তাপ এইচ সমান কত? আর আমরা কি জানি? এইচের ফর্মুলা কি জানি? এইচ সমান I² জুল। এবার আমাকে জানতে হলে এখানে তো আই দেওয়া নেই, আই আমাকে বের করে নিতে হবে। এবার আমরা কি জানি? আমরা জানি আই সমান কি? E/R যোগ আর, অর্থাৎ এটা 6 1 যোগ 2 সমান কত? 2 অ্যাম্পিয়ার। আয়ের মান কত? 2 অ্যাম্পিয়ার। এবার উৎপন্ন তাপ এই সমান কত হবে? I²RT। আয়ের মান কত? 2 স্কোয়ার। আর এর মান কত? 2 × T হচ্ছে 10। তো 4 8 80 জুল। 4 গেল। এবার 4 অথবা একটা আছে, বলেছে একটি ঘরে প্রতিদিন একটি 40 ওয়াট টিউব 7 ঘন্টা, একটি 100 ওয়াটের ফ্যান 10 ঘন্টা, একটি 80 ওয়াটের টিভি 4 ঘন্টা ধরে চলে। এক বিওটি এককের মূল্য 4 টাকা হলে ওই ঘরের জন্য 2024 সালে ফেব্রুয়ারি মাসে ইলেকট্রিক বিল। 2024 সালে ফেব্রুয়ারি মাস কত দিনের? 29 দিন। তো 29 দিনের ইলেকট্রিক বিল জানতে চেয়েছে। তো আমরা কী করবো? ইলেকট্রিক বিল সমান কত লিখতে পারবো? বলেছে যে একটি 40 ওয়াটের টিউব 7 ঘন্টা, তো 40 × 7 ওয়াট ঘন্টা পেলাম, যোগ একটি 100 ওয়াটের ফ্যান 10 ঘন্টা, 100 × 10 যোগ কী বলছে? একটি 80 ওয়াটের টিভি 4 ঘন্টা, 80 × 4 বাই, এটা ওয়াট ঘন্টা গুণ বাই 1000 করলে কিলোওয়াট ঘন্টা। এটাকে কত দিয়ে গুণ করতে হবে? গুণ 29 দিন 4 টাকা করে। তো কত আসলে এটা? 4 × 7 = 28, 280 যোগ 1000 যোগ কত? 320 বাই 1000 ইন্টু 29 × 4 মানে কত? 4 × 9 = 36, 6 হাত থাকলো 1, 4 × 2 = 8 রেখে 4 × 9 = 36, 4 × 2 = 8, 8 × 3 = 11 টাকা। তো এখান থেকে কত আসবে? এটা যোগ করলে তো 300, 600, 1600 বাই 1000 কাটলো ইন্টু 1, 6 টাকা। এখন কত আসবে? এটাকে গুণ করলে কাটাকাটি করে আসছে
টাকা মতো, কম বেশি। এবার এটা একটু দেখে নিও গুণ করে, ভাগ করে কত আসছে। উপরে 16, নিচে 10 ইন্টু 116 টাকা। এই গেল 4-এর অথবা 4-5 কি বলছে, একটি ধাতব তড়িৎ পরিবহন ও তড়িৎ বিভব দ্বারা তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় নিষ্কাশিত অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারের কোন তড়িৎদ্বার সঞ্চিত হয়। আচ্ছা, তো প্রথম কি বলেছে, ধাতব তড়িৎ পরিবহন ও 4-5, এটা একটু করে দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে নেবো বই থেকে। ধাতব তড়িৎ পরিবহন, আর কি বলেছে একদিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই তো। 1 নম্বর কি হবে, 1 নম্বর বলছে এদের ধাতব তড়িৎ পরিবাহীতে তড়িৎ প্রবাহ করে কে, মুক্ত ইলেকট্রন, আর এখানে তড়িৎ পরিবহন করে কে, আয়ন। এখানে কি হবে, তড়িৎ পরিবহনের ফলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের তৈরি হয় না, তড়িৎ পরিবহনের ফলে ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয় না। এখানে কি হবে, ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়। আর কি লিখতে পারো, এটা কি হবে, এটা হবে কঠিন অবস্থায় তড়িৎ প্রবাহ করে, আর এ তরল না, অ্যাকচুয়ালি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহ করে, জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহ করে। তাহলে কি বলেছে, এর সাথে একটি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশিত অ্যালুমিনিয়াম কোন তড়িৎদ্বারে হয়, ক্যাথোডে সঞ্চিত হয়, তারপরে বলেছে কি অ্যানোড মাডে পাওয়া যায়, অ্যানোডের মাঝে এরকম দুটি মূল্যবান ধাতুর নাম কি, প্ল্যাটিনাম আর সোনা, পেটি আর এইউ। লোহার চামচের উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ লেপনের সময় অ্যানোডে কি নিতে হবে, লোহার চামচের উপরে তড়িৎ লেপনের সময় অ্যানোডে নিতে হবে সোনা, বিশুদ্ধ সোনা, সোনার পাত। তারপর বলছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 পদ্ধতির নীতিসহ সমীকরণ লেখো। স্পর্শ পদ্ধতি 4-6, কি হয়, H2SO4 প্রস্তুতি। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি করতে হলে কি করতে হয়, আমি একটু সমীকরণ লিখে হালকা ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা বই থেকে পড়ে নেবে, এটা বইয়ের কোশ্চেন, বইয়ে পেয়ে যাবে। যে টেক্সট বই পড়ো প্রত্যেকে নিজের টেক্সট বুকে পেয়ে যাবে স্পর্শ পদ্ধতিতে কী করে H2SO4 প্রস্তুত করা হয়। কী হয়, 4টে স্টেপে ঘটে। ফার্স্ট স্টেপে কী হয়, সালফারকে বাতাসে পুরানো হয়, পুড়িয়ে কী তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা হয়। সেকেন্ড স্টেপে কী করা হয়, এটা স্টেপ 1। স্টেপ 2তে কী করা হয়, যে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডকে কী করা হয়, উৎপন্ন সালফার SO2কে অক্সিজেন গ্যাসের মধ্যে পাঠানো হয়, কী ভ্যানেডিয়াম পেন্ডক্সাইড অনুঘটক লাগে, আর এখানে উষ্ণতা লাগে কত, 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 1 থেকে 1.5 ATM প্রেশার। চারবারে কী হবে, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এর মধ্যে চালালে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড স্টেপ 3তে কী করা হয়, স্টেপ 3তে SO3কে 98% H2SO4 এর মধ্যে চালনা করা হয়, 98% H2SO4 মধ্যে চালনা করলে কী তৈরি হয়, H2SO7 তৈরি হয়, বা এটাকে বলে ওলিয়াম। এই ওলিয়ামের মধ্যে যদি কী হয়, পরিমাণ মতো স্টেপ 4-এ কী করা হয়, স্টেপ 4-এ এই ওলিয়ামের মধ্যে মানে H2SO7 এর মধ্যে পরিমাণ মতো যদি জল মিশালে কী পাবো আমরা, H2SO4 বা সালফারিক অ্যাসিড পাবো। এটা সালফারিক অ্যাসিড বাষ্প পদ্ধতিতে এইভাবে তৈরি করা হয়। এর ডিটেলস ব্যাখ্যা তোমরা বই থেকে পড়ে নেবে, মুখস্থ অনেকের আছে, একবার দেখে নেবে। আর আমি একটু জাস্ট এগুলো বলে দিলাম আউটলাইন, এগুলো মনে রাখবে। এই গেল তোমাদের মডেল কোশ্চেন 12 নম্বর প্রশ্নের উত্তর। 12 নম্বর মিত্রা ইনস্টিটিউট মেনের যে কোশ্চেন সেটটা রয়েছে। এরপরে আর একটি কোশ্চেন পেপার আছে, রথিপুর বরোদা বিদ্যাপীঠ বাণীপীঠ। তো সবাই দেখো ভিডিওটি, পরের ভিডিওটি আপলোড করা হবে, সেটাও দেখে নেবে।
আর প্লেলিস্টে গিয়ে এক থেকে প্রত্যেকটা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও দেখে নেবে।